এসব কথা মার মুখ থেকেই শোনা সুকন্যার। ঠাকুমা, দাদু, পিসি সহ তখন সংসারে ছিল ৭-৭ জন মানুষ। আর রোজগেরে মানুষ বলতে বাবা শুধু একাই। একদিন শ্রমিক মালিক ঝামেলায় দুম করে বাবার কারখানাটাই বন্ধ হয়ে গেল। গোটা সংসারটা যেন মাঝ সমুদ্রের তোলপাড় করা এক ঝড়ের মুখে পড়ে হাবুডুবু খেতে লাগলো। নিদারুণ অর্থকষ্ট। সংসারের হাল তখন এতটাই সংকটজনক যে দিশেহারা বাবাকে রাজমিস্ত্রির হেল্পারের কাজ নিতে হয়েছিল। সুকন্যা তখন পেটে, কিন্তু পরিস্থিতির চাপে মাকেও সেই অবস্থাতে ২-৩ বারই রান্নার কাজ করতে হতো। যেদিন মায়ের কোল আলো করে জন্ম নিল সুকন্যা, টানা ৬ মাস বন্ধ থাকার পর সেদিনই আকস্মিক ঘোষণা হলো বাবার কারখানা খোলার। চারপাশে শুধু ধন্য ধন্য করা নয়, সবাই তাকে এতটাই লক্ষ্মীমন্ত ভেবে নিয়েছিল যেন সে ঈশ্বর প্রেরিত সাক্ষাৎ কোনো সৌভাগ্যদূত। শুধু কি এতটুকুই? চাকরিতে পুনরায় যোগ দেওয়া মাত্রই মালিক পক্ষ দাবি দাওয়া সব মেনে নেওয়ায় বাপের এক ধাক্কায় বেতন প্রায় দ্বিগুণ হয়ে গেল। ডুবতে বসা সংসারটা আবার ভেসে উঠল। বাপে তো একেবারে মেয়ের গর্বে গদগদ। আদর করে বাবাই মেয়ের নাম রেখেছিল সুকন্যা। মেয়ে যেন তার দু চোখের মণি। সুকন্যা কপাল গুনেই নাকি সংসারের দুর্গতি মোচন ঘটেছে। আচমকায় খুলে গিয়েছে এই সংসারের কপালও। কিন্তু এতখানি বিশ্বাসের পরেও নিম্নমধ্যবিত্ত সংসারের আর ৫টা কন্যার থেকে সুকন্যাকে আলাদা কোনো চোখে দেখা হয়নি। অন্য ২ ভাই নয়, ৩ ভাই বোনের মধ্যে একমাত্র তাকেই বৈষম্যের শিকার হতে হয়েছিল। অথচ এই সংসারের সবাই জানত যে ৩ ভাই বোনের মধ্যে তার মেধার ধারই সবচেয়ে বেশি। তার মধ্যে লেখাপড়া শেখার যে আগ্রহ এবং উৎসাহ ছিল, তার সিকিভাগও কখনো তার দাদাদের মধ্যে চোখে পড়েনি। এমনকি মাধ্যমিক পরীক্ষায় ২ দাদার চেয়ে অনেক ভালো ফল করা সত্ত্বেও তাকেই বেছে নেওয়া হয়েছিল অর্থাভাবের হাঁড়ি কাঠে গলা দেওয়ার জন্য। তাকে একরকম জোর করে সরিয়ে দিয়েই পথ করে দেওয়া হয়েছিল তার ২ দাদাকে। আসলে একটা সময় এসেছিল যখন ৩ ভাই বোনের পড়াশুনোর খরচ চালানো বাপের পক্ষে এক প্রকার অসম্ভব হয়েই উঠেছিল। ছেলে সন্তান তখন তো তাদেরকে ভবিষ্যতে করে কমবে খেতেই হবে। তাই পড়াশুনোটা শেখা তাদেরই সবচেয়ে বেশি প্রয়োজন। আর মেয়ে তো বিয়ে হয়ে পরের ঘরেই চলে যাবে, ওর আর কিসের প্রয়োজন? এই আদ্যিকালের বিবেচনা করেই এত ভালো ফল করেও মাধ্যমিকের পরপরই পড়াশুনোটা ছাঁটাই হয়ে গিয়েছিল সুকন্যার। অথচ সেই এতটুকুন বয়স থেকেই তার স্বপ্ন স্কুলের দিদিমণি হবে সে। অনেক কাকুতি মিনতি করেছিল পড়াশুনোটা অন্তত তাকে করতে দেওয়া হোক, কোনো লাভ হয়নি। এরপর একজনকে ভালোবেসেছিল সুকন্যা। বয়স তখন তার সদ্য 18 পেরিয়েছে। বংশমর্যাদায় ছেলেটি সুকন্যার চেয়ে অনেক উপরে থাকলেও একেবারেই বেকার। তবে চাকরির আপ্রাণ চেষ্টায় তার কোনো কসুর ছিল না। বলাই বাহুল্য, একে বেকার, তার উপরে বংশমর্যাদায় এতখানি ফারাক। স্বভাবতই ওরা বিয়ে করবে বলে মনস্থির করা মাত্রই প্রবল বাধা এসেছিল ছেলেটির বাড়ি থেকে। তবুও ওরা বিয়ে করেছিল। খুব স্বাভাবিক কারণেই শ্বশুরবাড়িতে তাকে কেউই মেনে নিতে পারেনি। পদে পদেই তাকে তাই সহ্য করতে হতো কঠিন প্রতিকূলতা। মুহুর্মুহু লাঞ্ছনা, গঞ্জনা আর কটু কথায় প্রতি মুহূর্তেই ভয়ে কাঁটা হয়ে থাকতে হতো। কিন্তু দিন ৭ যেতে না যেতেই একদিন হঠাৎ বদলে গেল চিত্রটা। ছেলেটি ডাক মারফত হাতে পেল সরকারি চাকরির নিয়োগপত্র।
নিমেষে 360 ডিগ্রি ঘুরে গেল সকলে। হঠাৎ যেন তারা বুঝে উঠতেই পারল না এমন সৌভাগ্যবতী বউকে এখন ঠিক কোথায় রাখবে। মাথার উপর, তোবা তোবা করে, নাকি সিংহাসনে পুতু পুতু করে? গদগদ গলায় তখন তাদের দরাজ স্বীকারোক্তি। এমন লক্ষ্মীমন্ত কাউকে বউ হিসেবে পাওয়া সত্যিই বড় ভাগ্যের ব্যাপার। কিন্তু দুদিন বাদে আবার যে কেসেই, বলা যায় তাদের মোহভঙ্গ ঘটল। ছেলের সাফল্যের পেছনে বউয়ের সৌভাগ্যকে বরবাদ করে দিয়ে ছেলের কৃতিত্বকেই তারা প্রতিষ্ঠিত করতে চাইল জোর কদমে। ফলে সুকন্যার আচমকা পাওয়া ক্ষণিকের ভালোবাসা, সম্মান ঘুচে গিয়ে আবারও কপাল পুড়ল। এবার নেমে এলো অকথ্য অত্যাচার, উঠতে বসতে অহর্নিশ। এসব দেখেও স্বামীর কোনো তাপ উত্তাপ নেই, চোখ কান বুজে নির্লিপ্ত থাকে। তার একটাই কথা, সুকন্যার সঙ্গে যা কিছু ঘটছে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে নিজেকেই। তাই তো করে চলেছে। কিন্তু দিনের পর দিন মুখ বুজে আর কত করা যায়? 3 বছর ঘুরতে না ঘুরতেই চোখের জলে একদিন স্বামীর ঘর ত্যাগ করতে হলো তাকে। তারও কিছুদিনের মধ্যেই অনিবার্য বিবাহ বিচ্ছেদ। ও হ্যাঁ, তখন একটা ছেলেও হয়ে গিয়েছিল তার। তবে খুব বেশি দিন বাপ ভাইয়ের গলগ্রহ হয়ে থাকতে চায়নি সুকন্যা। এখানে ওখানে ঘুরে ঘুরে অল্প দিনের মধ্যেই একটা প্রাইভেট সংস্থায় চাকরি জুটিয়ে নিয়েছিল। তারপর ছেলেকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে থাকা শুরু। এভাবেই একটা একটা করে কেটে গেল 13টা বছর। তারপর হঠাৎ একজনের সাথে আলাপ, নাম তন্ময় বোস। মানুষটা খুব মিশুকে, তেমনই আলাপি, ক্লান্তিহীন অনর্গল কথা বলে যেতে পারে, পারে সহজেই আপন করে নিতে অচেনা যে কাউকে। তবে একটা নেশা আছে, নিয়মিত লটারির টিকিট কাটা। তার কথায় এতদিনে যত টাকার টিকিট কেটেছি তা দিয়ে 2 কামরার ছিমছাম একটা একতলা বাড়ি তৈরি করে ফেলতে পারতাম। মানুষটাকে একটু একটু করে ভালো লাগতে শুরু করে সুকন্যার। আবার এমনটাও মনে হয় এমন এক ভালো লাগা থেকেই একদিন তার জীবনে ভালোবাসা এসেছিল, কিন্তু সে ভালোবাসা বড্ড কষ্ট দিয়েছে তাকে। তার জীবনটাও কি নষ্ট করে দেয়নি? নিজেকে সতর্ক করে সে, ভাবে খুব বুঝে শুনেই পা ফেলতে হবে। একদিন সুকন্যার সাথে হঠাৎ দেখা তন্ময় বোসের। দেখা মাত্রই, অন্য কোনো কথা নয়। তন্ময় বোস বলে বসল, গত 2-3 মাস একেবারে যাকে বলে শুখা যাচ্ছে। চলুন তো আপনার সঙ্গে ওই সামনের লটারির দোকানটাতে, দেখি আপনার কপালে আমার কিছু জোটে কিনা। ঠিক তার 2 দিন বাদে মানুষটা হাঁপাতে হাঁপাতে সোজা সুকন্যার কর্মস্থলে গিয়ে হাজির। ম্যাডাম, কি বলবো আপনাকে, আমার বাপের জন্যে আপনার মতো এমন লক্ষ্মীমন্ত স্ত্রীলোক আমি একটিও আর দেখিনি। 1-2 হাজার নয়, একেবারে কর করে 70,000 বেঁধে গেছে। আপনাকে কিন্তু কিছু নিতেই হবে। সুকন্যা সলজ্জে বলেছিল, না না, আমি কেন ওর থেকে ভাগ নিতে যাব? আপনি পেয়েছেন, এতে আমি খুব খুশি। সৌভাগ্যের সব চাবিকাঠির তবিলদারি যেন সুকন্যার হাতেই কোথাও আছে, এমনটাই যেন বিশ্বাস করতে শুরু করেছিল তন্ময় বোস। তাই সৌভাগ্যের গোটা প্যাকেজটাকেই পাকাপাকিভাবে কুষ্ঠিগত করতেই একদিন সে সুকন্যাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসল। কিন্তু ভালোবাসার অভিজ্ঞতা যে মোটেও ভালো নয় সুকন্যার। সে নারাজ হয়। তন্ময় বসু ছাড়ার পাত্র নয়। সুকন্যার কাছে জানতে চায় তার আপত্তিটা ঠিক কী কারণে। সুকন্যা তাকে সত্যিটাই জানিয়েছিল। তন্ময় বোস তাকে অতীত স্মৃতি ভুলে গিয়ে
আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে বলে। সুকন্যা জানায় তার আরও একটা সমস্যা আছে, আর সেটা তার ছেলেকে নিয়েই। তার এই বয়সে বিয়ে করাটা কি ছেলে তার ঠিক মেনে নিতে পারবে? সে এখন যে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তন্ময় বোস এই প্রসঙ্গটা তার ছেলের কাছে তুলে তার প্রতিক্রিয়াটা দেখার পরামর্শ দিয়েছিল। তাই করেছিল সুকন্যা। অবাক কাণ্ড, এতখানি মোটেও আশা করেনি সে। আপত্তি তো নয়ই, বরং অবিশ্বাস্যভাবে হাসি মুখেই মেনে নিয়েছিল তার 14 বছরের ছেলে। ছেলের মুখের দিকে চেয়ে মাকে অবাক হয়ে ভাবতে হয়েছিল, অনেকে কত ছোট বয়সেই কত বড়ই না হয়ে যায়। ছেলে কিন্তু মাকে এতটুকুও বুঝতে দেয় না যে এতগুলো বছর ধরে মায়ের লড়াই করার কষ্টটা সে খুব কাছ থেকেই দেখেছে। এরপর আর আপত্তি করার আর কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া তন্ময় বোস কথা দিয়েছিল বিয়ের পর সুকন্যার ছেলেকে সে নিজের ছেলে বলেই মেনে নেবে অন্তর থেকেই। কিন্তু বাস্তবে তেমনটি হলো কই? 1.5 বছর বাদে তার নিজের একটা ছেলে হতেই চিত্রটা যেন বদলে গেল। সৎ ছেলেটিকে তন্ময় বোসের যেন তখন আর সহ্যই হয় না। অকারণেই শুরু হয় অশান্তি। এভাবে আরও বছর 1.5 কাটার পর সুকন্যার ছেলেটি একদিন চুপি চুপি বাড়ি ছেড়ে চলে গেল। রেখে গেল একটা চিঠি। মা, আমি এখন প্রায় 17। নিয়ম মতো আর 1 বছর বাদেই আমি সাবালক হব। আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি নিশ্চিন্ত থাকো। আমি ভালোভাবেই বেঁচে থাকবো মানুষেরই মতো। একদম দুঃখ করবে না আমার জন্য, ফেলবে না এক ফোঁটাও চোখের জল। কারণ তুমি জানবে, আমি তোমার কাছে থাকি আর নাই থাকি, তোমার চোখের জল আমাকে সব সময়ই কষ্ট দেয়। তুমি কি চাইবে আমি কষ্ট পাই? বিশ্বাস করো, কারো প্রতি আমার এতটুকুও কোনো অভিযোগ নেই। আমার কারণে তুমিও কাউকে অভিযুক্ত করো না। যা ঘটার তা ঘটবেই, সেখানে তোমার আমার কিছু করার নেই। আমাকে নিয়ে চিন্তা কিসের? তোমার কাছ থেকেই তো আমি লড়াই করতে শিখেছি। শুধু জানবে, তোমার সাথে আমার নারীর টান, তাই কোনো একদিন আমাদের আবার দেখা হবেই। মাগো, আমার একটাই আবদার তোমার কাছে, যেদিন আবার দেখা হবে সেদিন যেন তোমাকে আমি সত্যি সত্যি সুখী দেখতে পাই। মনে থাকবে তো কথাটা? চিঠিটা হাতে নিয়ে বেহুশের মতো কতক্ষণ যে নির্বিকার বসেছিল সুকন্যা, তা বোধহয় সে নিজেও জানে না। তন্ময় বোস হৈ হৈ করতে করতে উত্তেজিতভাবে ঘরে ঢুকতেই সম্বিত ফিরে পেয়েছিল সে। দারুণ খবর আছে একটা। তোমার হাত দিয়েই যে টেন্ডারটা জমা করিয়েছিলাম না, মনে পড়েছে? আরে ওই যে গেল মাসের প্রথমেই, সেটাই লোয়েস্ট হয়েছে, যার মানে অর্ডারটা আমি পাচ্ছি। সত্যি তুমি না? সুকন্যা যেন আর্তনাদ করে উঠল। প্লিজ প্লিজ, যা মনে চায় তাই বলো, শুধু ওই লক্ষ্মীমন্ত শব্দটা উচ্চারণ করো না, আমাকে আর ছোট করো না। তন্ময় বোস অবাক বিহ্বলতায় সুকন্যার মুখে খানিক চেয়ে থেকে বলল, কি হয়েছে তোমার? সুকন্যার চিঠিটা এগিয়ে দিল তার দিকে। তারপর তীব্র কান্নায় টুকরো টুকরো হয়ে যেতে যেতে বলল, আমি লক্ষ্মীমন্ত নই গো। তোমরা কেউই কেন বুঝতে চাও না? এই বিশ্ব সংসারে আমার চেয়ে বড় লক্ষ্মী ছাড়া আর কেউ নেই, কেউ নেই।